আজকে আমাদের টপিক হচ্ছে সবার ফার্স্টে আমরা দেখব যে কলব্যাক ফাংশন কি করে কাজ করছে না করছে এই জাতীয় জিনিসগুলো। কলব্যাক হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা আমি বলতে পারি যে ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমার জাভাস্ক্রিপ্টের পুরো যে সিনক্রনিটি নেচার আছে সেই নেচারটাকে ফলো করে। ঠিক আছে, এরপরে কলব্যাক বোঝার আগে আমাদের বুঝতে হবে কি ফাংশনের আমরা একটু ডেপথে যাব। সবার ফার্স্টে আমি তোমাদেরকে যে ফাংশনের প্রিভিয়াস লেকচারে আমরা আলোচনা করেছিলাম যে ফাংশন কি হয় না হয় ওগুলো নিয়ে আমি সেরকম কিছু বলবো না, বাট নর্মাল একটা ওভারভিউ দিচ্ছি। এখানে আমরা স্পেসিফিক কিছু অন্যান্য টার্মস এর ইউজ শিখবো বা অন্যান্য কিছু ক্যাচি টার্ম দেখবো যেগুলো আমাদের ইন্টারভিউ পার্সপেক্টিভ থেকে খুবই ইম্পর্টেন্ট। সবার ফার্স্টে আমরা এটা দেখে নেবো যে কি ফাংশন স্টেটমেন্ট কি। তো সবার ফার্স্টে ফাংশন স্টেটমেন্ট। তো ফাংশন স্টেটমেন্ট জিনিসটা কি, আর সেকেন্ড হচ্ছে আমাদের ফাংশন এক্সপ্রেশন। ঠিক আছে, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স, এটা প্রায়শই তোমার জাভাস্ক্রিপ্টের ইন্টারভিউ কোশ্চেনে জিজ্ঞেস করা হয়, আর এখানে ম্যাক্সিমাম লোকেরা বলতে পারে না। এগেন, ফাংশন স্টেটমেন্ট আর ফাংশন এক্সপ্রেশন এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স কি সেই দুটো জানার আগে আমাদেরকে বুঝতে হবে যে এগুলো কি পার্টিকুলার। তো জাস্ট ফাংশন স্টেটমেন্ট মানে কি, যে তুমি নর্মাল কিরকম ভাবে ফাংশন লেখো। তো লেটস সি আমি বললাম যে ফাংশনের সিনট্যাক্স কি হয়, যে এরকম আমি ধরছি নেম, প্যারামিটার আমি কিছু পাস করছি না, আর এখানে আমি নর্মাল একটা কি লিখে দিচ্ছি কনসোল ডট লগ ইমন। তাহলে এরকম ভাবে আমরা নর্মালি যেরকম ভাবে ফাংশন ডিফাইন করি সেই জিনিসটাকে বলা হচ্ছে আমার ফাংশন স্টেটমেন্ট। আই হোপ এটাতে কারোর কোনো অসুবিধা নেই। নর্মাল যেরকম ভাবে ফাংশন আমরা ডিফাইন করি সেই জিনিসটাকেই বলা হচ্ছে আমাদের ফাংশন স্টেটমেন্ট। এরপরে ফাংশন এক্সপ্রেশন কি। তোমরা অবভিয়াসলি জানো যে এক্সপ্রেশন মানে কি, যে আমার কাইন্ড অফ একটা ইকুয়ালস টু এর ইউজ হবে। সবসময় ইকুয়ালস টু নাও ইউজ হতে পারে, বাট আমরা ইন জেনারেল যখন ম্যাথমেটিক্যাল অপারেশন করে এসেছি তো ওখানে আমরা একটা ইকুয়ালস এর ইউজ দেখেছি। সেই ইকুয়ালসটা কি করে, আমাদের লেফট হ্যান্ড সাইডকে ডিনোট করে আর আমাদের রাইট হ্যান্ড সাইডকে ডিনোট করে। তো এটা কাইন্ড অফ একটা এক্সপ্রেশন আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইডে একটা এক্সপ্রেশন আছে, রাইট হ্যান্ড সাইডে একটা এক্সপ্রেশন আছে। বাট সেরকম ভাবেই আমাদের ফাংশন এক্সপ্রেশনও কাজ করে। লেটস সি আমি এই সেম ফাংশনটাকে যদি এরকম ভাবে লিখি, ঠিক আছে, আর এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নিই। ধরো আমি কি বললাম, লেট নেম ইজ ইকুয়াল টু, ঠিক আছে, লেট নেম ইজ ইকুয়াল টু এটা। তাহলে আমরা যদি ফাংশন ডেফিনিশনকে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করি তাহলে সেই এন্টায়ার জিনিসটাকে বলা হচ্ছে আমার ফাংশন এক্সপ্রেশন। আই হোপ এই জিনিসটা সবার ক্লিয়ার হয়ে গেছে। বাট কোয়েশ্চেন এটা নয় যে ফাংশন স্টেটমেন্ট কাকে বলে বা ফাংশন এক্সপ্রেশন কাকে বলে, এই দুটোর মধ্যে মেজর ডিফারেন্স কি সেটা আমাদেরকে জানতে হবে। তো মেজর ডিফারেন্স এগুলোর মধ্যে কি সেটা কি তোমরা কেউ বলতে পারবে, যে এই দুটোর মধ্যে মেজর ডিফারেন্স কোন পয়েন্ট অফ ভিউ থেকে আসতে পারে। এখানে যে আমাদের অ্যাঙ্গেলটা কাজে আসবে সেটা হচ্ছে হোয়েস্টিং এর। অলরেডি যখন তোমাদের আমি হোয়েস্টিং পড়িয়েছিলাম তখন বুঝিয়েছিলাম যে কি করে আমাদের ফাংশনগুলো কল স্ট্যাকে যায়। নট অনলি অ্যাবাউট কল স্ট্যাক, ওদের কি করে মেমোরি ক্রিয়েশন হয়, আর পরপর পরপর কি করে ওদের ভ্যালু অ্যাসাইন হয় না হয়, এই জাতীয় জিনিসগুলো গ্লোবাল স্কোপে কি করে এক একটা মেমোরি কনজাম্পশন হয়, এগুলো ইত্যাদি ইত্যাদি। বাট নেক্সট এরপরে আমরা যদি পার্টিকুলারলি এটাকে কল করি, ধরো আমি এটাকে বলে দিলাম নেম ওয়ান। লেটস সি এটাকে আমি বলে দিলাম নেম ওয়ান, আর এটাকে আমি বলে দিলাম নেম টু। ঠিক আছে, এখানে আমি লেটস সি বলে দিলাম সৌরভ। তো দেখি সবার ফার্স্টে আমরা নেম ওয়ানকে কল করলাম, দেন নেম টুকে কল করছি, কারেক্ট। তো এরপরে আমরা যদি যাই আর ইন্সপেক্ট করি, জাস্ট সেকেন্ড, ইন্সপেক্ট করছি। ওকে সরি, এটা আমার পার্টিকুলারলি কোনো এইচটিএমএল এর সাথে লিঙ্ক ছিল না, তো আমরা চট করে একটা এইচটিএমএল ফাইল বানাই দিয়ে এই জাভাস্ক্রিপ্টটাকে লিঙ্ক করে দিই। এক্সট্রিমলি সরি। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা নর্মাল বয়লার প্লেট কোড ইউজ করে নিই, আর এখানে আমরা স্ক্রিপ্টের মধ্যে অ্যাড করে দিই আমাদের ওই ফাংশন ইন ডেপথ এটাকে। উপস, আমরা ভুল জায়গাতে লিখছি, এখানে হবে ফাংশন ইন ডেপথ। ঠিক আছে, এখানে আমরা জাস্ট স্ক্রিপ্ট ট্যাগকে ইয়ে করে দিচ্ছি। জাস্ট আ সেকেন্ড, what the hell is going on? সিরিয়াসলি ক্যাপস লক অন আছে তাও স্টিল এটা এরকম কেন দিচ্ছে, ক্যাপস লক অন, what the hell is going on? ঠিক আছে, স্ক্রিপ্ট, এখানে আমি কি জানি এসআরসি, স্ক্রিপ্ট এসআরসি এর মধ্যে আমি কাকে লিঙ্ক করে দেবো, আমাদের ফাংশন
ইন ডেপথ। এরপরে এই জিনিসটাকে আমরা উপরে লিঙ্ক করাবো না, লিঙ্ক করাবো নিচে। কেন করাবো সেটা ডেফিনেশন, সেটার এক্সপ্লেনেশন কি বলছি আমি, সেটার ডিটেলসে আমরা পরে আসছি। ও, স্পিকিং ইজ ভেরি টাফ। ঠিক আছে, তো পার্টিকুলারলি এরপরে আমরা এই পেজটাকে রান করে দেখি। মাইট টেক সাম টাইম। ঠিক আছে, রান হয়ে গেছে। অবভিয়াসলি আমি কিছু লিঙ্ক করিনি, মানে কিছু টেক্সট লিখিনি, সেই জন্য এখানে কিছু শো করছে না, বাট ওখানে আমাদের দরকারও নেই। যেটা মেন ইন্টেন্ট সেটা হচ্ছে আমাদের কনসোল ডট লগ এই ট্যাবটাতে। তো কনসোল ডট লগে আমাদের কি কি প্রিন্ট হয়েছে, আমরা যদি লেটসি এটাকে রিফ্রেশ করলাম, দেন ইমন আর সৌরভ, এটাতে এটাই প্রিন্ট হওয়া উচিত ছিল, যেটা আমরা ভেবেছিলাম যে ফার্স্টে নেম ওয়ান এক্সিকিউট হবে, তারপরে নেম টু এক্সিকিউট হবে। বাট এটা যদি আমরা ফাংশন ডেফিনেশনের পরে লিখি তাহলে নর্মাল ফ্লোতেই কাজ করছে। বাট ইন কেস যদি এগুলোকে আমরা ডিফাইন করার আগেই, মানে ফাংশন ডেফিনেশনের আগেই যদি আমরা কল করে দিই, কি আউটপুট আসবে কেউ বলতে পারবে? যদি এই দুটোকে আমরা ফাংশন ডেফিনেশনের আগেই কল করে দিই তাহলে কোন ফাংশনটা প্রিন্ট হবে, মানে কোন কনসোলটা প্রিন্ট হবে, কোন কনসোলটা প্রিন্ট হবে না? হ্যাঁ বলো। স্যার শুধু ফার্স্ট কনসোলটা প্রিন্ট হবে। মানে ইমন বলছো প্রিন্ট হবে, তো লেটস সি। হ্যাঁ স্যার। এখানে দেখছি ইমন প্রিন্ট হলো, দেন তারপরে আমার কি হলো না, এই নেম টু কোনো রকম ভাবে প্রিন্ট হলো না। লেটস সি, যে আমি করলাম কি বলছে এটা, নেম টু ইজ নট, সরি, ক্যান নট অ্যাক্সেস নেম টু বিফোর ইনিশিয়ালাইজেশন। মানে মানে কি, এখানে আমাদের কনসেপ্ট আসছে কার, হোয়েস্টিং এর। তোমরা যদি ভালো করে দেখো তাহলে কি বলেছিলাম আমি, যে নর্মাল ফাংশন কি হয়, হোয়েস্টিং ফর্মুলার থ্রু যদি আমি নর্মাল কোনো ইয়েকে ডিক্লেয়ার করি, তো ওটা হোয়েস্টিং এর থ্রু কি হয়ে যাবে, একদম টপ অফ দ্য স্কোপ পৌঁছে যাবে, কারেক্ট। আর সেখানে কি হবে, তার পুরো ফাংশন ডেফিনেশনটা যাবে, তার পুরো ফাংশন ডেফিনেশন যেটা আছে সেই ফাংশন ডেফিনেশনটা যাবে, কারেক্ট। বাট ইন কেস অফ যখন আমরা ফাংশন এক্সপ্রেশন ইউজ করবো তখন কি হচ্ছে এই ফাংশনটা উঠে স্টোর হচ্ছে কার মধ্যে, নেম টু এর মধ্যে। আর আমি কি জানি, যখন গ্লোবাল স্কোপে মেমোরি ক্রিয়েট হয় তখন সবার ফার্স্ট স্টেপ কি, যে প্রত্যেকটা যত যত ভেরিয়েবল আছে, যত যত ফাংশন আছে, ওদের জন্য একটা মেমোরি স্পেস, বলো কি হবে, ওদের জন্য পার্টিকুলারলি একটা মেমোরি স্পেস অ্যালোকেট হবে। তাহলে যদি নেম টু এর জন্য স্পেস অ্যালোকেট হয়, এখনো কিছু নেম টু এর মধ্যে আসেনি, কিন্তু এই ফাংশন নেম এটা কিন্তু যাবে না, তাহলে জাস্ট মেমোরি অ্যালোকেশন স্টেপে এটার মধ্যে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা কার ইকুয়ালস, এই নেম টু এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা কার ইকুয়ালস হবে, একদম মেমোরি অ্যালোকেশন বা মেমোরি ক্রিয়েশনের ফেসে, এমসিপি যে ফেজটাকে আমি বলি, ফেজ ওয়ানে যখন হিপ মেমোরিতে বা স্ট্যাকে যখন পার্টিকুলারলি সব ভেরিয়েবল গুলোর জন্য মেমোরি অ্যালোকেট হয়, তো ওগুলো ইনিশিয়ালাইজ হয় কি দিয়ে, আনডিফাইন্ড। আর যদি নেম টু আনডিফাইন্ড হয় তাহলে তুমি কি বলছো, যে আনডিফাইন্ডকে রান করতে, আনডিফাইন্ডকে এক্সিকিউট করতে, তাহলে আনডিফাইন্ডকে কি এক্সিকিউট করা কখনো পসিবল? অবভিয়াসলি কখনো পসিবল নয়, কারণ এইগুলো হোয়েস্টিং প্রপার্টির থ্রু সব থেকে উপরে উঠে গেছে, ঠিক আছে। বাট উঠে যখন গেছে তখন কি হচ্ছে, এর নামে জাস্ট আনডিফাইন্ড আছে, কারণ এটা হচ্ছে ফাংশন এক্সপ্রেশন, আর আনডিফাইন্ডকে এক্সিকিউট করা কখনোই পসিবল নয়। বাট ইন টার্মস অফ নেম ওয়ান কি হচ্ছে, নেম ওয়ান তো আমার নর্মাল ফাংশন স্টেটমেন্ট ছিল, তো ফাংশন স্টেটমেন্ট যখন উপরে উঠে চলে গেল তখন অ্যাজ ইট ইজ পুরো ফাংশনটাই আমার মেমোরিতে ক্যাপচার হচ্ছে, মেমোরিতে ক্লোন হচ্ছে। তো মেমোরিতে যদি এন্টায়ার এই ফাংশনটা আমার ক্যাপচার হয়ে যায় তাহলে আমি আগে কল করি বা পরে কল করি এটাই কোনো ডিফারেন্স হবে না, ওটা অ্যাজ ইট ইজ যেরকম কার্লি ব্রেসেসের মধ্যে লেখা আছে কনসোলে প্রিন্ট হবে। বাট এখানে সেটা হচ্ছে না, এখানে ভেরিয়েবল উঠে যাচ্ছে, আর ভেরিয়েবল এমসিপি স্টেজে কি হয়, আনডিফাইন্ড হয়, আর আনডিফাইন্ডকে এক্সিকিউট করা কখনো পসিবল হচ্ছে না। তাহলে এটা হচ্ছে আমার মেন ডিফারেন্স ফাংশন স্টেটমেন্ট আর ফাংশন এক্সপ্রেশনের মধ্যে। এই জিনিসটা কি ক্লিয়ার হলো তোমাদের? বলো, কারোর যদি কোনো প্রবলেম হচ্ছে স্টিল, আমি আরেকবার বলে দিচ্ছি। স্যার আরেকবার একটু ছোট করে বলে দিলে ভালো হয়। কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে সেটা আগে বলো, সেটা শুনতে চাই। ফাংশন এক্সপ্রেশন। ফাংশন এক্সপ্রেশন, তো তুমি কি বললে, এই যে এন্টায়ার ফাংশনটা আছে এই ফাংশনটাকে তুমি কোথায় স্টোর করতে চাইছো, একটা ভেরিয়েবলের মধ্যে, কারেক্ট, একটা ভেরিয়েবলের মধ্যে।
এরপরে তোমাদের মাথায় সবার ফার্স্টে কোশ্চেন আসবে যে কেন আমরা যখন হোয়েস্টিং পড়েছিলাম তো হোয়েস্টিং এ তো দেখেছিলাম যে লেট আর কনস্ট এগুলো তো হোয়েস্টিং হয়ই না, হোয়েস্টিং অনলি কার হয়, ভ্যারের হয়। তো লেটস সি এরপরে এটাকে আমরা ভ্যার বলে দিচ্ছি, এটাকে আমরা ভ্যার বলে দিচ্ছি, কারেক্ট। তো যদি এটাকে আমরা ভ্যার বলে দিই আর রিরান করার ট্রাই করি তাহলে কি হবে আমরা দেখে নিই একবার, ঠিক আছে। অবভিয়াসলি ইনভেস্টিগেশন স্টাডি করছি আমরা। তো এগেন রিফ্রেশ করলাম, কনসোলে যাচ্ছি, দেন ডিবাগার অন আছে, নেম টু ইজ নট ডিফাইন্ড, সরি নেম টু ইজ নট আ ফাংশন। কি বলছে যে নেম টু, এই নেম টুটা কোনো রকম ফাংশন নয়। অবভিয়াসলি এটা ফাংশন এখন নয়, কারণ কি আমার কোয়েস্টিং এ কি হয়, সবার ফার্স্টে দুটো স্টেজ হয়, একটা স্টেজ হচ্ছে মেমোরি ক্রিয়েশন আর আরেকটা হচ্ছে মেমোরি অ্যালোকেশন। আর জাভাস্ক্রিপ্ট কি রকমের ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা সিনক্রোনাইজড ল্যাঙ্গুয়েজ, মানে পরপর পরপর ও লাইন বাই লাইন এক্সিকিউট হয়। তাহলে লেটস সি যখন ও লাইন নাম্বার 2 এ আছে, লাইন নাম্বার 2 তে কি আছে, আগে তুমি আমাকে বলো যে জাভাস্ক্রিপ্ট যখন এন্টায়ার এই পুরো পেজটাকে পড়ছে, যখন এই পুরো কোড বেসটাকে পড়ছে, তখন এই কোড বেসের মধ্যে যত যত ভেরিয়েবলস আছে ও এমসিপি স্টেজে কি করছে, সেই ভেরিয়েবল গুলোকে নিজের যে মেমোরি এরিয়া আছে, যে নিজের হিপ এরিয়া আছে, সেই হিপ এরিয়ার মধ্যে অ্যালোকেট করে দিচ্ছে যে ঠিক আছে আমি এখন এদের ভ্যালু ইনিশিয়ালাইজ করবো না, বাট এদের ইউজ কেস আছে আমার মেমোরির মধ্যে। তাহলে কি হবে, আমার একটা এই ফাংশন নেম ওয়ান আমার হবে, নেম ওয়ান, এটা আমার হিপে জায়গা পেয়ে গেল। এগেন তারপরে আমার কি হচ্ছে, নেম টু বলে একটা ভেরিয়েবল আছে, ভালো করে দেখো নেম টু কি, নেম টু কিন্তু ফাংশন নয়, নেম টু হচ্ছে আমার ভেরিয়েবল। আর এই ভেরিয়েবলটার ইনিশিয়ালাইজেশন কখন হবে, ইনিশিয়ালাইজেশন ফেজে। আর ইনিশিয়ালাইজেশন কি দিয়ে হবে, একটা ফাংশন দিয়ে হবে, কারেক্ট। তো যদি স্টার্টিং এ থাকে তাহলে আমরা কি জানি যে নর্মাল যখন ফাংশন থাকে তো নর্মাল ফাংশনের কি যায়, পুরোপুরি বডিটা চলে যায়, মানে এই মেমোরি অ্যালোকেশন ফেজে কি হবে, এই যে নেম ওয়ানের জন্য এটার পুরো বডিটা উঠে অ্যাজ ইট ইজ এখানে চলে আসবে। বাট বাট নেম টু এর ক্ষেত্রে কি হবে, নেম টু এর ক্ষেত্রে আমার যেহেতু এটা একটা ভেরিয়েবল আর আমি এখন কোন স্টেজে আছি, এম সিপি মানে মেমোরি ক্রিয়েশন ফেজে। তো মেমোরি ক্রিয়েশন ফেজের জন্য কি হবে, পার্টিকুলারলি এটা আমার ম্যাপড হয়ে যাবে আনডিফাইন্ড এর সাথে, ঠিক আছে, আনডিফাইন্ড এর সাথে। তাহলে এইটুকু হয়ে গেল। এরপরে এরপরে জাভাস্ক্রিপ্ট কোড কি করছে, পরপর পরপর লাইন বাই লাইন এক্সিকিউট করছে। তাহলে লাইন বাই লাইন এক্সিকিউট করার সময় অলরেডি নেম ওয়ানের কাছে এলো, তাহলে নেম ওয়ানের কাছে যদি আসে, অলরেডি হোস্টিং এর জন্য জাভাস্ক্রিপ্টের কাছে কি আছে, পুরো এটার ফাংশন ডেফিনেশন আছে। আর যখন নেম ওয়ান কল হচ্ছে, ফাংশন ডেফিনেশন কি বলছে, যে জাস্ট কনসোলে কি প্রিন্ট করে দিতে, ইমন প্রিন্ট করে দিতে। তাহলে আমার কনসোলে কি প্রিন্ট হয়ে গেল, ইমন প্রিন্ট হয়ে গেল। আই হোপ এতটা ক্লিয়ার। নেক্সট এরপরে কি বলছে জাভাস্ক্রিপ্ট, যখন লাইন নাম্বার 2 এ এসছে তখন বলছে যে নেম টু কে এক্সিকিউট করতে, নেম টু কে এক্সিকিউট করতে। অবভিয়াসলি এটা একটা ফাংশন, এই ফাংশনটা কার মধ্যে স্টোর হচ্ছে, নেম টু এর মধ্যে, তাহলে আমি নেম টু কে এক্সিকিউট করতে পারি। বাট বাট আমি এখন কোন স্টেজে আছি, এমসিপি স্টেজে আছি। এমসিপি স্টেজে কি হয়েছে, সবেমাত্র মেমোরি অ্যালোকেট হয়েছে, এখনো নেম টু এর রেসপেক্টে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা যাইনি, কারণ আমরা ফাংশন ডেফিনেশন বা ইনিশিয়ালাইজেশনের আগেই কি করে দিয়েছি, একে কল করে দিয়েছি, একে আমরা আগেই কল করে দিয়েছি। তো আগে যদি আমরা কল করে দিই তাহলে এখন এর ইনিশিয়ালাইজেশন হয়নি নেম টু এর, তাহলে নেম টু এর যদি ইনিশিয়ালাইজেশন না হয় তাহলে কি হবে, এ আনডিফাইন্ড এর সাথে ম্যাপড আছে। আর আমি কি বলছি যে আনডিফাইন্ড, এই যে আনডিফাইন্ড আছে সেই আনডিফাইন্ড কে কি করতে, এক্সিকিউট করতে। তো বাস্তবে কখনোই পসিবল নয় যে আনডিফাইন্ড কে রান করার। সেই জন্য যখন আমি লাইন নাম্বার 2 তে যাচ্ছি তখন এ আমাকে কি দিচ্ছে, এ আমাকে একটা এরর শো করে দিচ্ছে আর ক্লিয়ারলি মেনশন করে দিচ্ছে যে নেম টু ইজ নট আ ফাংশন। অবভিয়াসলি ফাংশন নয়, কারণ এর যে ইনিশিয়ালাইজেশন সেই ইনিশিয়ালাইজেশনটা হচ্ছে লাইন নাম্বার 10 এ, এখন এর মধ্যে কি পড়ে রয়েছে, আনডিফাইন্ড পড়ে রয়েছে, কারেক্ট। এটা হচ্ছে এন্টায়ার জিনিসটা ফাংশন স্টেটমেন্ট আর ফাংশন এক্সপ্রেশনের মধ্যে। বেসিক্যালি পুরো কনসেপ্টটাই এখানে কার লাগলো, হোয়েস্টিং এর কনসেপ্ট লাগলো। সেই জন্য বলছি যে জাভাস্ক্রিপ্টের মধ্যে ফাংশন না খুব একটা ইন্টারেস্টিং জিনিস, আর এই ফাংশনের মধ্যে অনেক ক্যাচ আছে। এই ক্যাচগুলো ইন্টারভিউতে লিটারালি প্রচুর কনফিউজ করে। সেই জন্য এক একটা জিনিস বারবার ভালো করে দেখো। হোয়েস্টিং হয়ে গেছে বলে এটা নয় যে তুমি হোয়েস্টিং এর একদম চ্যাম্প হয়ে গেছো, না, বারবার বারবার আলাদা আলাদা এক্সাম্পল নিয়ে তোমাকে বুঝতে হবে। কারণ জাভাস্ক্রিপ্ট এরকমই একটা কমপ্লেক্স আর ক্রিটিক্যাল ল্যাঙ্গুয়েজ যেখানে অনেক ধরনের নেচার হয়। এরপরে বলো তীর্থ, বুঝতে পারলে নাকি কোনো প্রবলেম হলো? হ্যাঁ স্যার, ঠিক আছে। বাকি তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। এরপরে আমাদের পরের টার্ম আসছে অ্যানোনিমাস ফাংশন। আমাদের পরের টার্ম আসছে অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস ফাংশন কি তোমরা কেউ বলতে পারবে?
অ্যানোনিমাস ফাংশন মানে হচ্ছে যে যেই ফাংশনগুলোর কোনো রকম নাম থাকে না। লেটস সি, আমি বললাম যে একটা অ্যানোনিমাস ফাংশনের এক্সাম্পল কি হবে, এরকম। এটা হচ্ছে আমার একটা অ্যানোনিমাস ফাংশন, যেই ফাংশনের কোনো রকম নাম থাকে না, তাকে কি বলছি আমি, অ্যানোনিমাস ফাংশন। এটা আমি বুঝতে পারছি। বাট বাট এখানে তো একটা আমাকে এরর দিচ্ছে। সেই এররটা কি আমাকে ভালো করে বুঝতে হবে। এই এররটা বলছে, দেখো, যে আইডেন্টিফায়ার ভিউ প্রবলেম কুইক ফিক্স, ঠিক আছে, আমরা এটা একটু পরে আসছি, এই জিনিসটাতে আমরা একটু পরে আসছি। কিংবা একটা কাজ করি, আমরা কনসোলের ট্যাব, আমরা টার্মিনালে দেখি আমাদের কি এরর আসছে। তাহলে আমাদের এটা লেকচার নাম্বার হচ্ছে 22, তাহলে সিডি 22, তারপরে হচ্ছে আমাদের ফাংশন সিডি ফাংশন, এটা 22তেই আছে তো, ওকে। what the hell is, আচ্ছা, আই হোপ এই এররটার জন্য এই ট্যাব নিচ্ছে না। .js, because it doesn't exist. কি করে এক্সিস্ট করছে না, সিরিয়াসলি ম্যান, কেন এক্সিস্ট করছে না? cls cd ডট ডট, ঠিক আছে, cd 22 ট্যাব, কুল। এই প্রবলেমটা কেন আসছে কেউ বলতে পারবে? আজও প্রবলেম। 22 নম্বর লেকচারে আছি আমি। জেএস প্লেলিস্টের ইভেন রিনেম, ঠিক আছে, সিডি স্পেস এটা ডট জেএস, could not find the path That and note that you missing. ও সরি, আমিও তো কি টাইপ করছি অবভিয়াসলি। আমরা কেন এটার ভেতরে যাব, এটা তো একটা ফাইল, এখানে তো আমরা ফোল্ডারের ভেতরে যাই, কারেক্ট। তাহলে নোড আমাদেরকে কি রান করতে হবে, জাস্ট আ সেকেন্ড, এটা ফাংশন Note dot. তাহলে এখানে আমাদের একটা এরর দিচ্ছে। সেই এররটা কি, সেই এররটা বলছে যে ফাংশন স্টেটমেন্ট রিকোয়ার্স আ ফাংশন নেম। ক্লিয়ারলি আমাকে বলে দিল যে অ্যানোনিমাস ফাংশন যদি আমরা ডিক্লেয়ার করতে চাই তাহলে নর্মাল ফাংশন স্টেটমেন্টের থ্রু আমরা করতে পারবো না। তাহলে আমি তোমাদের এখনই কি বললাম যে ফাংশন স্টেটমেন্ট আমরা কিরকম করে লিখি, নর্মাল যেরকম ভাবে ফাংশন কিওয়ার্ড ইউজ করে ডিক্লেয়ার করি সেটা। তো এখানে এ আমাদেরকে ক্লিয়ারলি এররটা বলে দিল যে ফাংশন স্টেটমেন্ট রিকোয়ার্স আ ফাংশন নেম। ফাংশন নেম ছাড়া আমি অ্যানোনিমাস ফাংশন ডিক্লেয়ার মানে ফাংশন স্টেটমেন্ট ডিক্লেয়ার করতেই পারবো না। তাহলে এই ওয়েতে তো আমি অ্যানোনিমাস ফাংশন ইউজ করতে পারবো না। তাহলে আমার অন্য কি ওয়ে আছে, অন্য আমার একটা ওয়ে আছে। লেটস সি, আমি বলছি যে লেট কাউন্ট ইজ ইকুয়াল টু, আমি কি বললাম, আমি নর্মাল ফাংশন এক্সপ্রেশনে এরকম করে লিখতে পারি, যে ধরো ফাংশন এক্সপ্রেশনে আমি এরকম করে লিখলাম যে সিএলজি, আমি বলে দিলাম কাউন্ট, ঠিক আছে। এরপরে যদি আমি কাউন্টকে কল করি, অবভিয়াসলি এই দুটোকে আমি একটু কমেন্ট আউট করে দিচ্ছি, এগুলোর আর নিড নেই। তো কাউন্ট দিয়ে আমি এটাকে কল করছি, কারেক্ট। তো সিএলএস আমি একবার করে দিই, আমার অবভিয়াসলি কাউন্ট কল হচ্ছে। তাহলে আমি কি বুঝতে পারলাম যে আরেকটা ডিফারেন্স কি হলো, যে ফাংশন স্টেটমেন্টে আমরা অ্যানোনিমাস ফাংশন ডিক্লেয়ার করতে পারি না, আর ফাংশন এক্সপ্রেশনে আমরা অ্যানোনিমাস ফাংশন ডিক্লেয়ার করতে পারি। অ্যানোনিমাস ফাংশন কি, যেই ফাংশনগুলোর কোনো রকম নেম থাকে না তাদেরকে বলা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। এরপরে লেটস সি, আমি এখানে কি বললাম, একটা নাম দিয়ে দিচ্ছি, আমি ফাংশনের নাম দিয়ে দিলাম ধরো নেম। এরপরে যদি আমি এরকম নর্মাল এটাকে আবার রান করি, ভালোভাবে কাজ করছে। কিন্তু কিন্তু ধরো এখানে আমি কি বলছি, যে আমি নেমকে রান করাতে চাই, মানে এটাকে রান করাতে চাই। তাহলে এটা আমার রান হয়ে যাবে নাকি এরর দেবে, তোমাদের কি মনে হচ্ছে? তোমাদের কি মনে হচ্ছে এই নেম ফাংশনটাকে এরকম করে আমরা রান করিয়ে দিতে পারবো, নাকি এটা কাউন্ট দিয়েই রান হবে, নাকি এটা এরর দেবে, নাকি অন্য কিছু দেবে? না স্যার, লেটস সি। তো এ এরর আমাদেরকে দেবে এরর বলছে, এইভাবে হবে না। নেম ইজ নট ডিফাইন্ড, কারেক্ট। তো ভয়েস কি শোন? কেন এ আমাদেরকে এরর দিচ্ছে, কারণ
এই যে আমার কাছে গ্লোবাল এক্সিকিউশন এরিয়া আছে, মানে এই পুরো এন্টায়ার এই গ্লোবাল এক্সিকিউশন এরিয়ার মধ্যে অ্যাকচুয়ালি কে প্রেজেন্ট আছে? কাউন্ট প্রেজেন্ট আছে। তোমরা যদি পার্টিকুলার এই নেমটার স্কোপ দেখো, তাহলে নেমটা কি লোকাল স্কোপে প্রেজেন্ট আছে, গ্লোবাল স্কোপে প্রেজেন্ট নেই। আর যদি গ্লোবাল স্কোপে প্রেজেন্ট না থাকে, তাহলে কি এটাকে আমি রান করতে পারবো? অবভিয়াসলি কখনোই না পারবো স্যার, না, সম্ভব নয়। কখনোই পারবো না। এরপরে কি হলো এই লোকাল স্কোপ, কি হলো এই গ্লোবাল স্কোপ, একটু কনফিউজ হয়ে গেলাম। ধরো আরেকবার বলছি যে এটা ধরো আমার গ্লোবাল স্কোপ, ঠিক আছে? এরপরে এই গ্লোবাল স্কোপের মধ্যে আমি কিছু একটা লিখে রেখেছি, এই বক্সটা লিখে রেখেছি। এটাকে এরপরে আমি কি করতে পারি? এক্সিকিউট করতে পারি, ঠিক আছে? বাট ধরো আমার কাছে একটা এরকম আছে, এরিয়া আছে। জাস্ট আমি এরকম করে লিখলাম যে এই স্কোপটা এখন কার সাথে ম্যাপ আছে, এই ভেরিয়েবলটা এরকম একটা ফাংশনের সাথে ম্যাপ আছে। ভালো করে দেখবে, হ্যাঁ ভালো করে দেখবে। এটা হচ্ছে আমার পার্টিকুলারলি কি, এটা হচ্ছে আমার কাউন্ট, আর এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার এবিসি, এবিসি ফাংশন। তো এই এবিসি ফাংশনটা প্রেজেন্ট আছে গ্লোবাল স্কোপে নাকি নেই? অবভিয়াসলি নেই, কারণ এবিসি এখন যে স্কোপের মধ্যে আন্ডার হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে আমার লোকাল স্কোপ। আর গ্লোবাল স্কোপের মধ্যে আমার কি আছে? গ্লোবাল স্কোপের মধ্যে আছে আমার কাউন্ট। তাহলে যদি আমার এই গ্লোবাল স্কোপ মানে বাইরের এক্সিকিউশন এরিয়ার মধ্যে এই এবিসিটা প্রেজেন্টই থাকলো না, তাহলে আমি এটাকে রান করাতেও পারছি না। সেই জন্য এই আমাদের বলছে ফাংশন ইজ নট ডিফাইন্ড। বাট ধরো আমরা এখানে কি বলছি, আমরা এখানে লোকালি একে বলছি যে নেমকে প্রিন্ট করাতে, লোকালি আমি বলছি নেমকে প্রিন্ট করাতে, আর এখানে আমরা কাউন্ট বলে দিচ্ছি। তাহলে আমরা দেখি যে কনসোল ডট লগে কি আসছে, সিএলএস। তাহলে ফাংশন চলে এলো, ফাংশন চলে এলো পুরো নেম ফাংশনটা। এরপরে যদি কোথাও কনফিউশন হয়, তাহলে কনসোল ট্যাবে আসছি। অবভিয়াসলি এটাকে আমরা রিফ্রেশ করব, পুরো আমার ফাংশনটা চলে আসছে, নেম ফাংশন। তাহলে কি করে যাচ্ছে, এই কাউন্টটাকে আমি কল করলাম ইউজিং গ্লোবাল, আর যখন এটা কল হয়ে গেল, এটার মধ্যে কি আছে, পুরো ফাংশন ডেফিনেশনটা আছে। আর ফাংশন ডেফিনেশনটার মধ্যে আমি কি বলছি, যে কনসোলটা করে দিতে কাকে, নেমকে। নেম কি, ফাংশনটার নাম। তাহলে ফাংশনটার নাম যেটা আছে সেটা অ্যাজ ইট ইজ আমার চলে এলো। তাহলে এই জিনিসটা কি তোমরা বুঝতে পারলে, যে কেন যদি আমরা পার্টিকুলারলি এরকম ভাবে লিখি, মানে নেমড ফাংশন লিখি, সেই নেম ফাংশনটাকে আমরা অ্যাক্সেস করতে পারছি না, কারণ ওটা গ্লোবাল স্কোপের মধ্যে প্রেজেন্টই নেই, লোকাল স্কোপে প্রেজেন্ট আছে। তাহলে এই জায়গাটাই বলো তোমাদের কোনো ডাউট আছে নাকি এটা ক্লিয়ার? এগেন একটা জিনিস আমি তোমাদেরকে বারবার বলছি, এখন যত দিন যাচ্ছে তোমরা জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স টপিকের দিকে যাচ্ছ। তো এখানে এমন অনেক টপিক হয়তো তোমাদের কাছে আসবে যেগুলো তোমরা একবারে বুঝতে পারবে না। তো ফার্স্ট অফ অল তোমরা কি করবে, দুটো জিনিস করবে। এক, আমাকে বারবার জিজ্ঞেস করবে। সেকেন্ড, নিজেরা বারবার করে প্র্যাকটিস করবে। তো যদি কোনো জায়গাতে মনে হচ্ছে যে বুঝতে পারছি না, আমাকে বারবার করে জিজ্ঞেস করো, ঠিক আছে? কারণ এই প্রত্যেকটা কোশ্চেন ইন্টারভিউ এর জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। আর কারেন্ট ডেতে একটা নর্মাল জাভাস্ক্রিপ্ট ডেভেলপার বা একটা অ্যাভারেজ জাভাস্ক্রিপ্ট ডেভেলপার এই জাতীয় জিনিসগুলো ম্যাক্স টু ম্যাক্স জানে না। তো বলো, কার কোথায় কি প্রবলেম হচ্ছে? বুঝতে পেরেছো তোমরা? ঠিক ঠিক আছে স্যার। আহ, ইমন তুমি বুঝতে পেরেছো, পারছো? হ্যাঁ সৌরভ তুমি? হ্যাঁ স্যার। কোনো ইস্যু কোনো জায়গাতে? না না আর বিকাশ তুমি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কোনো প্রবলেম নেই? না স্যার, যদি মানে একটা আমার কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ, যেমন কাউন্টটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, যার জন্য হুম আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি। হুম হুম আর কাউন্টের মধ্যে যে নেমটা আছে ওটা হুম। তো লোকাল ভেরিয়েবল বা হ্যাঁ, লোকাল ফাংশন। যদি কারেক্ট। এমন আমাদের কাছে এ থাকে যে ওই গ্লোবাল ভেরিয়েবলস এর মধ্যে যে লোকাল এটা আছে ওটাকে যদি আমাদেরকে রান করে দেখাতে হয়, তখন সেক্ষেত্রে কি করবো? গ্লোবালের মধ্যে লোকাল ইন দ্য সেন্স? মানে আমি বলতে চাইছি কাউন্টের মধ্যে যে ফাংশনটা আছে, হুম, নেমটা, নেম ফাংশনটা হ্যাঁ মানে ওটার যদি ভ্যালুটা মানে শো করতে চাই এতে, ওট- ওটার ওট- জন্য কি করবো? ওটা দেখো, সেই জন্যই তো বললাম যে এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে, এই নেম বলে যে ফাংশনটা আছে, সেটাকে তুমি এখন একটা এক্সটার্নাল আইডেন্টিটি দিয়ে দিলে, আর আইডেন্টিটিটা কার মধ্যে স্টোর করে নিলে, কাউন্টের মধ্যে। তো ফার্দার যদি তুমি নেমকে এক্সিকিউট করতে যাও, তাহলে তোমার কাছে অনলি ওয়ে হচ্ছে তোমার এই যে আউটার আইডেন্টিটি, সেই আউটার আইডেন্টিটিটাকে কল করার, ঠিক আছে?
আর না হলে তুমি যদি পার্টিকুলারলি চাও যে এই ফাংশনটাকে এক্সিকিউট করবে নর্মাল নেম লিখে, সেটা পসিবল নয়, কারণ ওটা তোমার জাভাস্ক্রিপ্টের মধ্যে যে স্কোপিং এর কনসেপ্ট আছে সেই স্কোপিং এর কনসেপ্টটাকে ভায়োলেট করছে। যে তুমি গ্লোবাল স্কোপ থেকে কি করে লোকালে যেতে পারবে? অবভিয়াসলি না। এটাকে সিম্পল ভাবো, গ্লোবাল মানে কি? গ্লোবাল মানে হচ্ছে বড়, গ্লোবাল মানে হচ্ছে কি হুম, বিগেস্ট, আর লোকাল মানে কি? লোকাল মানে হচ্ছে তোমার ছোট। তো একটা জিনিস হ্যাঁ ভাবো, একটা এটা হচ্ছে তোমার হুম, প্যারেন্ট, গ্লোবাল মানে হচ্ছে তোমার প্যারেন্ট, গ্লোবাল মানে হচ্ছে তোমার প্যারেন্ট, কারেক্ট? আর তোমার লোকাল মানে হচ্ছে কি? চাইল্ড। লোকাল মানে হচ্ছে চাইল্ড। তো পেরেন্টরা কি কখনো চাইলে চাইল্ডের কোনো জিনিসকে নিতে পারে জোর করে? অবভিয়াসলি না কখনো না। কিন্তু চাইল্ডরা যদি চায়, ধরো লেটস সি আমি বলছি যে চাইল্ডের কাছে আইসক্রিম আছে, তো পেরেন্ট কি চাইলে চাইল্ডের আইসক্রিমটা নিতে পারে? কখনোই না। কিন্তু পেরেন্টের কাছে একটা আইসক্রিম আছে, সেটা যদি চাইল্ড ডিমান্ড করে তাহলে কি সেটা সে পেয়ে যাবে? অবভিয়াসলি হ্যাঁ হ্যাঁ, কারণ সে ছোট। সেই জন্য লোকাল স্কোপ সবসময় গ্লোবাল স্কোপকে অ্যাকসেপ্ট করতে পারবে, বাট ভাইস ভার্সা নট ট্রু। সিম্পল এই এক্সাম্পলটাকে মাথায় রাখবে, যে আইসক্রিমের এক্সাম্পলটা, কারেক্ট? খুব সিম্পল লেম্যান টার্মসে বলছি, যাতে তোমরা হ্যাঁ এগুলোকে স্যার বুঝতে পারলাম। রিলেট করতে পারো। এগেন এই টার্মগুলো আমি যেটা এখন বলছি ইন্টারভিউ স্পেসিফিকে এই টার্মগুলো ইউজ করো না, কারণ ওটা একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে। তোমরা এটাকে একটু লজিক্যালি বলবে, যে লেটস অ্যাজিউম আমাদের কাছে গ্লোবাল এন্টিটি আছে, তো we cannot access any property from the child or the local environment, but a child can access the property of its parent or its superior element or identity or entity। ঠিক আছে? এরকম একটু টার্ম ইউজ করবে, টেকনিক্যাল টার্ম ইউজ করবে, যেগুলো একটু শুনতে ভালো লাগছে, ঠিক আছে? বাকি এক্সাম্পল ওয়াইজ নর্মাল এটা মনে রাখতে পারো, কোনো ইস্যু না। তো আই হোপ এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে এই যে জিনিসটা আমরা এন্টায়ার লিখেছি, তো এটাকে কি বলে? এটাকে আমরা বলছি ফাংশন এক্সপ্রেশন। অবভিয়াসলি আমরা পড়লাম যে এরকম সিনট্যাক্স থাকলে কি হবে, যেখানে আমরা একটা ফাংশনকে একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করছি, সেটাকে বলা হচ্ছে ফাংশন এক্সপ্রেশন। আর এটার মধ্যে অ্যাডিশনালি কি আছে? আমার ফাংশনের নেমও আছে। তাহলে এটাকে আমি বলবো নেমড ফাংশন এক্সপ্রেশন। ঠিক আছে, ডান। এখানে তাহলে তোমরা এই জিনিসটাও বুঝে গেলে। আর নর্মাল অ্যানোনিমাস ফাংশন কি সেটাও তোমরা বুঝে গেলে। অ্যানোনিমাস ফাংশন হচ্ছে যেই ফাংশনের কোনো রকম নেম থাকবে না। ধরো নেম 3, এখানে আমি বলে দিলাম তীর্থ। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যানোনিমাস ফাংশন। এরপরে তোমাদেরকে আগেই আমি বলেছিলাম কি, যে হ্যাঁ, আর্গুমেন্ট আর প্যারামিটারের মধ্যে ডিফারেন্স কি? তো কারোর মনে আছে আর্গুমেন্ট আর প্যারামিটারের মধ্যে ডিফারেন্স কি? প্যারামিটারে স্যার বেসিক্যালি মানে ফাংশনের ভ্যালু পাস করা হয়, আর আর্গুমেন্ট হচ্ছে একটা নেম। ধরো আমি এখানে একটা ইয়ে পাস করলাম, ধরো আমি নেম, এখানে আমি নিলাম নেম, বা আমি ধরো নিলাম n1 n2, ঠিক আছে? আর এখানে আমি নেমকে কল করছি, আর এখানে আমি দুটো প্যারামিটার দিয়ে দিচ্ছি। লেটস সি আমি বলে দিলাম বিকাশ, আর এখানে আমি বলে দিলাম সঞ্চারী। তাহলে কোনটা ফাংশনের প্যারামিটার, কোনটা ফাংশনের আর্গুমেন্ট, এটা আমাকে বলো। Sorry, N1 N2 টা প্যারামিটার parameter. হচ্ছে বলো প্যারামিটার কোনটা? Sir, N1 আর N2 n1 আর n1 n2 প্যারামিটার। প্যারামিটার। আর্গুমেন্ট কোনটা? বিকাশ আর সঞ্চারী। তাহলে সবসময় মাথায় রাখবে প্যারামিটার মানে হচ্ছে যেটা রিসিভ করছে। প্যারামিটার মানে কি? প্যারামিটার মানে হচ্ছে যেটা রিসিভ করছে। এখানে তাহলে রিসিভ কে করছে? আমার n1 আর n2। কাকে রিসিভ করছে? যেখানে কল করেছি আমি বিকাশ আর সঞ্চারী, এই দুটো নামকে। তাহলে এই বিকাশটা রিসিভ হচ্ছে কার মধ্যে? n1 এর মধ্যে। সঞ্চারী রিসিভ হচ্ছে কার মধ্যে? n2 এর মধ্যে। তাহলে এগুলো হচ্ছে আমার প্যারামিটার। আর যার মধ্যে দিয়ে আমি ভ্যালু পাস করি তাদেরকে আমি কি বলছি? তাদেরকে আমি বলছি আর্গুমেন্ট। আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, সেরকম ডিফিকাল্ট কিছু না, নর্মাল। ঠিক আছে, এরপরে একটা খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউ কোয়েশ্চেন তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস ফাংশন। সেটা হচ্ছে আমাদের কি? ফার্স্ট ক্লাস ফাংশন। ফার্স্ট ক্লাস ফাংশন জিনিসটা কি?
আমরা দেখব। তো জাভাস্ক্রিপ্টে সবার ফার্স্টে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম আজকে ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই, যে জাভাস্ক্রিপ্টের মধ্যে ফাংশন জিনিসটা খুব ম্যাজিক্যাল জিনিস। ফাংশনের মধ্যে অনেক পাওয়ার আছে, অনেক এবিলিটিস আছে, যেগুলো অন্যান্য অনেক ল্যাঙ্গুয়েজ প্রোভাইড করতে পারে না। তো জাভাস্ক্রিপ্টের মধ্যে এই যে ফাংশনের এত কেপাবিলিটিস, এত পাওয়ার, এই জন্য জাভাস্ক্রিপ্টের মধ্যে যে ফাংশনস আছে তাকে বলা হয় ফার্স্ট ক্লাস ফাংশন। এরপরে ফার্স্ট ক্লাস বলা হচ্ছে কেন? তোমরা এতক্ষণ যেটা দেখলে যে আমরা ফাংশনের মধ্যে কি কি পাস করতে পারি, ইদার আমরা ভ্যালু পাস করতে পারি, সেই ভ্যালুটা কিরকম হতে পারে, নেম হতে পারে, মানে স্ট্রিং হতে পারে, ইন্টিজার হতে পারে, সেটা হতে পারে কোনো একটা ফ্লোট নাম্বার হতে পারে, সেটা হতে পারে বুলিয়ান হতে পারে, কাইন্ড অফ দিস থিং। বাট তোমাদেরকে যদি আমি বলি যে ফাংশনের মধ্যে আমরা ফাংশনও পাস করতে পারি, তাহলে তোমরা শকড হবে, যেটা অন্যান্য অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করা যায় না। বাট এটা একটা তুমি বলতে পারো যে প্রোগ্রামিং প্যারাডিজম, যেটা অনেক ল্যাঙ্গুয়েজে আছেও। এটা বলবো না যে সব ল্যাঙ্গুয়েজে আছে, বাট অনেক ল্যাঙ্গুয়েজে আছেও। তো কি বললাম আমি, যে আমরা ফাংশনের মধ্যে ফাংশন পাস করে দেবো? এটা তো একটু কনফিউজিং লাগছে। তো চলো আমরা দুটো ফাংশন ডিক্লেয়ার করে দিই। লেটস সি, আমি ফাংশন 1 ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? মানে ডিক্লেয়ার করছি মানে আমি ডেফিনেশন লিখছি। এটার মধ্যে আমি কি লিখে দিচ্ছি, লেটস সি, আমি বলছি যে console.log 1, ঠিক আছে? এগেন আমি আরেকটা ফাংশন বানাচ্ছি, ফাংশন 2 বলে, আর এখানে আমি কি পাস করে দিচ্ছি, console.log 2, ঠিক আছে? আই হোপ এতটা ক্লিয়ার। এরপরে আমি যেটা তোমাদেরকে বললাম যে আমি পাস করব এই 2 কে কার মধ্যে, 1 এর মধ্যে। তো যদি আমি 1 এর মধ্যে পাস করি, তাহলে আমাকে অ্যাজ আ প্যারামিটার অ্যাকসেপ্টও করতে হবে। তাহলে লেটস সি, আমি একটা প্যারামিটারে অ্যাকসেপ্ট করে নিলাম, যেটা নাম দিলাম f1। এরপরে যদি আমি console.log করি, কাকে? console.log করছি আমি f1 কে, ঠিক আছে? তো এখন তো আমি দুটো স্ট্রাকচার বিল্ড করলাম। কি কি? একটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ফাংশন 1, এটা হচ্ছে আমার ফাংশন 2, ঠিক আছে? আমি দুটো ফাংশন বিল্ড করেছি। এটার মধ্যে নর্মাল কিছুই লেখা নেই, 2টার মধ্যে console.log 2 আছে, আর 1 এর মধ্যে আমি স্পেশালি কি অ্যাকসেপ্ট করছি, একটা প্যারামিটার অ্যাকসেপ্ট করছি। আর এই প্যারামিটারটার মধ্যে আমি কাকে পাস করে দেবো, 2 কে পাস করে দেবো। সেটা কখন পাস করবো, যখন আমরা কল করব, কল করার সময় পাস করবো। বাট এখন আমি ফাংশন ডেফিনেশনে কি বলছি, যে এই যে ফাংশন 1 এ কিছু একটা জিনিস অ্যাকসেপ্ট করবে, সেই জিনিসটা কার মধ্যে অ্যাকসেপ্ট করবে, f1 প্যারামিটারটার মধ্যে। আর এটার মধ্যে আমি কি বলেছি, যে console.log সবার ফার্স্টে 1 করতে, আর তারপরে আমার f1 এর মধ্যে যা আছে সেটাকে প্রিন্ট করতে। তো এরপরে আমি যদি ফাংশনটাকে কল করতে আসি, তাহলে আমি 1 কে কল করব, আর 1 কি অ্যাকসেপ্ট করে, 1 একটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে। এই প্যারামিটারের মধ্যে আমি কাকে পাস করে, মানে কাকে পাস করে দেবো, 2 কে পাস করে দেবো। তো লেটস সি এরপরে আমি তাহলে 1 কে যখন কল করছি, এরকম ভাবে নর্মাল 1 কে কল করব। তো কল করার সময় আমি প্যারামিটারে কাকে পাস করে দিচ্ছি, 2 কে পাস করে দিচ্ছি। ওহো, 2 কে পাস করে দিলাম। তো এরপরে দেখি আমার console.log এ কি, মানে টার্মিনালে আমার কি আউটপুট আসছে। তো আমি একবার নর্মাল সিএলএস করে দিলাম। এখন দেখো এই 2 ফাংশনটাকে আমরা কার মধ্যে পাস করে দিয়েছি, 1 এর মধ্যে, ঠিক আছে? তো 1 দেন পুরো ফাংশন 2। ইন্টারেস্টিং। তাহলে এখানে যাচ্ছি, সেভ করছি, এটা করলাম। সবার ফার্স্টে 1 কল হলো, যখন উঠে এখানে চলে গেল। এর ফাংশন ডেফিনেশনে কি বলছে, যে ফার্স্টে console.log এ 1 প্রিন্ট করো। সেকেন্ড console.log করো কাকে, f1 কে। তাহলে f1 কি, এই 2টা কি, এই 2টাকে আমি পাস করে দিয়েছি f1 এর মধ্যে। তাহলে f1 কি, f1 হচ্ছে একটা ফাংশন। তাহলে আমার ফাংশনও উঠে চলে গেল, ফাংশনও উঠে এখানে চলে এলো, কারেক্ট? তাহলে এই জিনিসটা কতটা ম্যাজিক্যাল, যে আমি একটা ফাংশনকে অন্য ফাংশনের মধ্যে পাস করতে পারছি, কারেক্ট? একটা ফাংশনকে আমি অন্য ফাংশনের মধ্যে পাস করতে পারছি অ্যাজ আ ভ্যালু। তাহলে এখানে কি আমি বলতে পারি যে ফার্স্ট ক্লাস ফাংশন কি করতে পারছে, যে ability to used like a না ভ্যালুজ, অ্যাজ আ ভ্যালুজ এর মতো আমি এটাকে ইউজ করতে পারছি। যেরকম ভাবে আমরা নর্মাল ভ্যালু পাস করি, সেরকম ভাবে আমরা ফাংশনও ইজি ওয়েতে পাস করতে পারছি, কারেক্ট? আই হোপ এটাতে কারোর কোনো প্রবলেম হবে না। এরপরে আরেকটা এক্সাম্পল নিয়ে নিই, এই সেম এক্সাম্পলটাকে একটু চেঞ্জ করে লিখছি,
ঠিক আছে? তাহলে ধরো আমি কি বলছি, এরপর আমি একটা নর্মাল ফাংশন ক্রিয়েট করলাম, এটার আমি নাম দিয়ে দিচ্ছি 3। আর এগেন এটার মধ্যে আমি কিছু রিসিভ করবো না, তো নর্মাল জাস্ট আমি কনসোল ডট লগে প্রিন্ট করে দিচ্ছি 3। এটা আমার কিরকম ভাবে ফাংশন ডেফিনেশন হলো, কিরকম ভাবে এই জিনিসটাকে কি বলি, এরকম ভাবে ফাংশন ডিফাইন করলে? হুম, এরকম ভাবে ফাংশন ডিফাইন করলে সেটাকে কি বলে? function statement. কারেক্ট, ফাংশন স্টেটমেন্ট। আর আরেকটা তোমরা টার্ম শুনলে আমার মুখে, যেটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন। তো এগুলো কি, এগুলো জাস্ট এক একটা জার্গন, এক একটা জার্গন জাস্ট, আর কিচ্ছু না। যেটা আমার ফাংশন স্টেটমেন্ট সেটাকেই বলা হচ্ছে আমার ফাংশন ডিক্লারেশন বা ফাংশন ডেফিনেশন। ঠিক আছে? আই হোপ এই জিনিসটা ক্লিয়ার। ফাংশন স্টেটমেন্ট কি বললাম, যে এরকম ভাবে যদি আমরা ফাংশন ডিফাইন করি বা ডিক্লেয়ার করি তাহলে সেটাকে বলা হচ্ছে ফাংশন স্টেটমেন্ট। আর ফাংশন স্টেটমেন্টকেই আরেকটা কি বলে, ফাংশন ডিক্লারেশন। জাস্ট একটা, এটা একটা টেকনিক্যাল জার্গন, তোমরা ভাবতে পারো। এরপরে এটা হলো একটা আমরা ফাংশন এক্সপ্রেশনের থ্রু ক্রিয়েট করে দেখি। তাহলে লেটস সি, আমি বললাম where তো ইউজ করবো না, let 4 ইজ ইকুয়াল টু, এখানে আমরা অ্যানোনিমাস ফাংশনের থ্রু ক্রিয়েট করে দেখি। তাহলে অ্যানোনিমাস ফাংশন যার কোনো নেম থাকবে না, হয় এরকম ভাবে ডিক্লেয়ার করতে পারি, আর না হলে আরেকটা আমাদের ওয়ে আছে, সেটা কি, ইউজিং অ্যারো ফাংশনস। তো অ্যারো ফাংশনের থ্রু কিরকম করে করি, প্যারেনথেসিস, দেন এটা, এটা হয়ে গেল আমাদের ফ্যাট অ্যারো ফাংশনের থ্রু ডিক্লারেশন। ঠিক আছে? এরপরে আমরা যে পার্টিকুলার ফাংশনকে অ্যাজ আ ভ্যালু পাস করতে পারি, ফাংশনকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি বা অ্যাসাইন করতে পারি, সেটাও নয়। তোমরা এতক্ষণ দেখো দুটো জিনিস শিখে নিলে কিন্তু, যে আমরা ফাংশনকে কি করতে পারি, ভেরিয়েবলের মধ্যেও অ্যাসাইন করতে পারি। সেকেন্ড, যদি আমরা কোনো ফাংশন ক্রিয়েট করি সেই ফাংশনটাকে আমরা অন্য ফাংশনের মধ্যে পাসও করতে পারি। তো শুধু এই দুটো জিনিসই নয়, তোমরা আরো কি করতে পারো, ফাংশনকে রিটার্নও করতে পারো। তো ধরো এখানে আমি কি বলছি, এখানে আমি বলছি রিটার্ন, রিটার্ন কি, আমি ধরছি ফাংশন, একটা ফাংশন আমি নাম নিয়ে নিচ্ছি, জাস্ট আ সেকেন্ড। হুম, এক্সট্রিমলি সরি। তো যেটা বললাম, যে আমি ফাংশনকে কি করতে পারছি, রিটার্নও করতে পারছি। তো ধরো এখানে আমি ফাংশনকে রিটার্ন করছি, তো রিটার্ন করার সময় আমি নর্মাল এখানে লিখে দিলাম ফাংশন 5, জাস্ট নর্মাল লিখলাম। ঠিক আছে? আর আমি এখানে কি বলে দিচ্ছি, যে এই ফাংশন 4 কি করবে, একটা অন্য ফাংশনকে রিসিভ করবে অ্যাজ আ প্যারামিটার। তো আমি এখানে প্যারামসের মধ্যে নিয়ে নিলাম। এগেন কনসোল ডট লগ আমি করে দিচ্ছি প্যারামস, আর সরি প্যারামস না, প্যারাম। এরপরে যদি আমি, যদি আমি 4 কে কল করি, ধরো আমি 4 কে কল করলাম আর 4 এর মধ্যে পাস করে দিলাম আমি 3 কে, তাহলে আমার আউটপুট কি হবে কেউ বলতে পারবে? আমার আউটপুট কি হবে কেউ বলতে পারবে? হুম, বলো। Sir, 3 আসবে শুধু। হুম, 3 আসবে শুধু। চলো দেখি, সিএলএস করলাম, আমার কি প্রিন্ট হচ্ছে, অনলি 3 প্রিন্ট হচ্ছে। কারেক্ট? এরপরে ধরো এই জিনিসটাকে আমি চেঞ্জ করে এরকম লিখে দিলাম, লেটস সি কনসোল ডট লগ, কনসোল ডট লগ এর মধ্যে আমি বলে দিচ্ছি 4, এটার মধ্যে পাস করে দিচ্ছি 3 কে। এরপরে এটার আউটপুট কেউ বলতে পারবে? এটার আউটপুট কেউ বলতে পারবে? ট্রাই করে দেখো, কি মনে হচ্ছে?
এটা যদি আউটপুট তোমাদেরকে দেখাই তোমরা একটু শকড হবে। 3 আসছে আর 5 আসছে, কেন আসছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো লেটস সি, আমি একবার রিফ্রেশ করে নিলাম। তো সবার ফার্স্টে আমি কি করছি, 4 কে কল করছি ইউজিং 3। তাহলে 4 এর কল উঠে কোথায় গেল, এখানে গেল। আর আমি দেখতে পাচ্ছি যে 4 এর মধ্যে আমি কাকে পাস করছি, 3 কে। তাহলে এই প্যারামিটারের মধ্যে কে রিসিভ হয়েছে, 3 রিসিভ হয়েছে। তাহলে যখন আমি ফাংশন ডেফিনেশনে যাব, সবার ফার্স্টে আমি কি বলছি যে কনসোল ডট লগ করে দিতে কাকে, প্যারামসকে। আর প্যারামসের মধ্যে কি আছে, আমার এই ফাংশন 3টা। তাহলে পুরো ফাংশন 3 আমার প্রিন্ট হয়ে গেল। দেন আমি কি করছি, আমি বলছি রিটার্ন কাকে করে দিতে, ফাংশন 5 কে। আর ফাংশন 5 যদি রিটার্ন হয়ে যায়, তার মানে 4 এক্সিকিউট হওয়ার পরে তো কিছু রিটার্ন হচ্ছে। ধরো এই 4 এক্সিকিউট হওয়ার পরে যে জিনিসটা রিটার্ন হচ্ছে, সেটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নিলাম। যে কনসোল ডট ধরো লেট 6 ইজ ইকুয়াল টু, আমি ধরে নিচ্ছি 4। আর এখানে আমি কি বলছি, 6 কে প্রিন্ট করতে। এখানে আমি বলছি 6 কে প্রিন্ট করতে। তাহলে যদি আমি 6 কে প্রিন্ট করতে বলি, তাহলে এখানে আমার আউটপুটে কি দিচ্ছে, 6 কে প্রিন্ট করতে বললে আউটপুটে কি দিচ্ছে, পুরো 4টা আসছে, পুরো 4টা আসছে। অবভিয়াসলি 4টা আসবে, কারণ তুমি কি বললে যে এই পুরো 4টাকে কার মধ্যে ট্রান্সফার করে দিতে, 6 এর মধ্যে। আর তুমি এখানে কি বলছো, জাস্ট যে নর্মাল 6 কে এক্সিকিউট করতে। এরপরে 6 কে তুমি এক্সিকিউট করছো ধরো, তো কি এলো এখন, 6 কে এখন তুমি এক্সিকিউট করলে, মা হেভি আওয়াজ হচ্ছে, বিকজ তোমার মাইকটা অন আছে। দেখে আসবেন। বিকাশ মিউট কর। সরি নো ইস্যু, নো ইস্যু, নো ইস্যু। তো ভালো করে দেখো এরপরে কেন এই জিনিসটা হলো। এই জিনিসটা কি তোমরা আমাকে কেউ বলতে পারবে? ধরো এই 6 এর কনসেপ্টটা ভুলে যাও, 6 এর কনসেপ্টটা তোমরা ভুলে যাও। তোমরা যদি নর্মাল এরকম ভাবেই লেখো যে কনসোল ডট লগ, ভালো করে অবজার্ভ করো, এক একটা জিনিস খুব ইম্পর্টেন্ট। তোমরা 4 কে এক্সিকিউট করছো, এখন 4 এর মধ্যে তোমরা কোনো রকম প্যারামিটার পাঠাচ্ছ না, তাহলে এই লাইন নাম্বার 62 তে প্যারামিটারসে কিচ্ছু যাচ্ছে না, সেই জন্য কি আসছে, আনডিফাইন্ড। আর তারপরে তুমি রিটার্ন কাকে করে দিচ্ছ, রিটার্ন করে দিচ্ছ তুমি ফাংশন 5 কে। তার মানে তোমার আলটিমেটলি 4 এক্সিকিউট হওয়ার পরে কিছু যে ভ্যালু আছে, সেই ভ্যালুটা উঠে কোথায় রিটার্ন হবে, কার মধ্যে রিটার্ন হবে, এখন আমরা কি এই 4টাকে কারোর মধ্যে রিটার্ন করছি, কারোর মধ্যে রিটার্ন করছি না। তাহলে একবার রিটার্ন করে দেখি কি আছে, নর্মাল তো আছে। রিটার্ন মানে কি, যে আমি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করবো। তো ধরো যেটা আমি বললাম যে লেট 6, এখানে আমরা 4 কে এক্সিকিউট করার পরে, 4 কে এক্সিকিউট করার পরে করছি, 4 কে এক্সিকিউট করার পরে করছি, ঠিক আছে 6। এরপরে আমি এখানে কি বলছি, কনসোল ডট লগ কাকে প্রিন্ট করতে, 6 কে, কাকে প্রিন্ট করতে, 6 কে। আর 6 কে যদি আমি রান করি, তো কি আসছে, আনডিফাইন্ড আসছে। কেন আনডিফাইন্ড আসছে, এরপরে অনেক কনফিউশন হয়ে গেল, কি 6 কি 5 কি 4 কি 3। একবারের জন্য এই পুরো এন্টায়ার এক্সাম্পলটাকে স্কিপ করো। এগেন আমি বলছি, আজকের ক্লাসটা তোমাদের মনে হতে পারে যে ডিফিকাল্ট, বাট অবজারভেশনের উপরে ভাবো। তোমাদের কাছে দুটো ফাংশন আছে, একটা 4 একটা 3। আমি এই ফাংশনটাকে এক্সিকিউট করাবো, ঠিক আছে। তাহলে আমি 4 কে এক্সিকিউট করাচ্ছি, 4 এর মধ্যে আমি কি পাস করেছি, একটা প্যারামিটার, একটা আর্গুমেন্ট পাস করবো। সেই আর্গুমেন্টটা হচ্ছে আমার একটা ফাংশন, সেই ফাংশনটার নাম হচ্ছে 3। তাহলে 3 রিসিভ হবে এই প্যারামিটারের মধ্যে। তাহলে 62 নম্বর লাইনে গিয়ে কি হবে, সবার ফার্স্টে পুরো 3 এর ডেফিনেশনটা উঠে চলে আসবে, কারেক্ট। তাহলে পুরো 3 এর ডেফিনেশনটা উঠে চলে এলো। বাট এখানে তো আমি নর্মাল রিটার্ন করেছিলাম, রিটার্ন ফাংশন 5, তো ওই রিটার্ন ফাংশন 5টা আসছে না কেন, কারণ রিটার্ন করেছো কিন্তু ওটাকে কি তুমি ডিসপ্লে করাচ্ছ, ওটাকে তুমি ডিসপ্লে করাচ্ছ না। ইদার তোমাকে কোথাও একটা স্টোর করতে হবে, তারপরে তুমি ডিসপ্লে করাতে পারো, বাট তুমি তো স্টোর করছো না এখন। তো ডিসপ্লে কি করে করাবে, ডিসপ্লে করানোর জন্য তোমাকে এখানে আরেকটা স্টেপ লিখতে হবে, যে যদি তোমার 4 কিছু রিটার্ন করে, তাহলে সেটাকে কি করতে, কনসোল ডট লগ করতে। তাহলে এটা থ্রু কি হয়ে গেল, তোমার পার্টিকুলারলি এই লাইনটাও এক্সিকিউট হলো, আর লাইন নাম্বার 63 থেকে যেটা তোমার রিটার্ন করেছে সেটাও প্রিন্ট হয়ে গেল। তাহলে এরপরে এই জিনিসটা কি তোমরা বুঝতে পারলে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। বাকি তোমরা কেউ বুঝতে পারলে? সৌরভ তুমি বুঝতে পেরেছো? আরেকবার যদি রিপিট হতো। আরেকবার রিপিট, কুল। দেখো কি বলছি, আপ টু এতটা ক্লিয়ার যে আমি যখন 4 কে এক্সিকিউট করছি, নর্মাল ভাবে 4 কে এক্সিকিউট করছি,
তো 4 কে কি করে এক্সিকিউট করব ইউজিং 3। তাহলে 4 এর ডেফিনেশন আমি কি বলছি যে 4 কি করবে, একটা প্যারামিটার অ্যাকসেপ্ট করবে, সেই প্যারামিটারটাকে লাইন নাম্বার 62 তে প্রিন্ট করবে, আর এই যে পুরো 4 ফাংশনটা আছে, এই 4 ফাংশনটা এক্সিকিউট হওয়ার পরে কিছু একটা জিনিস রিটার্ন করবে, সেই রিটার্নটা কি, একটা ফাংশন। 4 এক্সিকিউট হওয়ার পরে কি রিটার্ন করবে, একটা ফাংশন রিটার্ন করবে, কারেক্ট? তো এখন যদি তুমি 4 এর মধ্যে 3 পাস করো, মানে এই 4টাকে যখন তুমি কল করছো, এটার মধ্যে কাকে পাস করছো, 3 কে, তাহলে প্যারামিটারে কি চলে যাবে তোমার, সরি আর্গুমেন্টে কি চলে যাবে তোমার, এই পুরো ফাংশনটা আর্গুমেন্টে কি চলে যাবে, পুরো ফাংশনটা। আচ্ছা ঠিক আছে, ওয়েট, আমি একটা কাজ করি, এন্টায়ার জিনিসটাকে হোয়াইট বোর্ডে বুঝাই। ঠিক আছে, তোমার কাছে দুটো ব্লক আছে। কিসের দুটো ব্লক আছে? একটা হচ্ছে তোমার ফাংশন, আমি এক সেকেন্ড এগুলোকে একটু অ্যাসেম্বল করে নিই, হ্যাঁ 1 মিনিট দাঁড়াও জাস্ট। 3, এটা হয়ে গেল তোমার 4। আই হোপ তোমরা বুঝতে পারছো। একটু ফন্ট সাইজ গুলো ছোট বড় আছে, ওটাকে একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো কাইন্ড অফ আমার বিল্ড হয়ে গেছে। এখন এই লাইনটার উপরে ভালো করে ফোকাস করো। তুমি কাকে কল করতে চাইছো? 4 কে কল করতে চাইছো, কারেক্ট? 4 কে তুমি কল করতে চাইছো। তো যখন তুমি 4 কে কল করছো, প্যারামিটারের মধ্যে কাকে পাস করছো, 3 কে পাস করছো। তো এখন কি হচ্ছে, এই যে ফাংশন 3টা আছে, সেই ফাংশন 3টা উঠে কোথায় চলে যাচ্ছে, এই প্যারামিটারটার মধ্যে চলে যাচ্ছে, কারেক্ট? এই প্যারামিটারটার মধ্যে চলে যাচ্ছে, সরি প্যারামিটার না, আর্গুমেন্টটার মধ্যে চলে যাচ্ছে, পুরো ফাংশন 3টা উঠে এই আর্গুমেন্টটার মধ্যে চলে যাচ্ছে। এরপরে 4 কে তুমি কল করছো, তাহলে 4 যদি কল হয় তাহলে কোন লাইনে যাবে? 4 যদি কল হয়ে যায় তাহলে আমি ক্লিয়ারলি জানি যে ফাংশন যখনই কল হয় তখনই সে তার ডেফিনেশনে যায়, তাহলে এ উঠে কোথায় চলে যাবে, এইখানে চলে যাবে। আর এটার মধ্যে অলরেডি আমি কাকে পাস করে রেখেছি, 3 কে পাস করে রেখেছি, তাহলে 3 এর মধ্যে যাবতীয় যা যা কন্টেন্ট আছে সেই এন্টায়ার কন্টেন্টটা উঠে কোথায় চলে যাবে, এন্টায়ার কন্টেন্টটা কার মধ্যে রিসিভ হবে, আর্গুমেন্টের মধ্যে। এই আর্গুমেন্টের মধ্যে রিসিভ হবে, কারেক্ট? আর্গুমেন্টের মধ্যে রিসিভ হলো, আর্গুমেন্ট না প্যারামিটারের মধ্যে রিসিভ হলো, প্যারামিটারের মধ্যে আমরা পাস করছি আর্গুমেন্ট, বাট রিসিভ হচ্ছে প্যারামিটারের মধ্যে, মানে এই প্যারামসের মধ্যে রিসিভ হলো। আর যখন এ কার্লি ব্রেসেসের ভেতরে এন্টার করছে তখন আমি সবার ফার্স্টে কি বলছি যে লাইন নাম্বার এইটা যেখানে আমি কনসোল ডট লগ লিখে রেখেছি তাকে এক্সিকিউট করতে, মানে প্যারামসকে এক্সিকিউট করতে। তাহলে এটা ধরো আমার কনসোল ডট লগের ট্যাব, ঠিক আছে? এটা হচ্ছে আমার কনসোল ডট লগের ট্যাব। এই কনসোল ডট লগে কি হবে, আমার এই যে এন্টায়ার ফাংশনটা আছে যেটা প্যারামসের মধ্যে আমি পাস করেছিলাম সেটা প্রিন্ট হলো, সেটা কি হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল। এটাতে কারোর কোনো প্রবলেম আই হোপ হওয়া উচিত নয়, নর্মাল প্রিন্ট করছে। বাট এরপরে এ কি করছে, এ রিটার্ন করে দিচ্ছে, কাকে রিটার্ন করছে, একটা ফাংশনকে। তাহলে এখান থেকে এই যে এতটা স্টেজ, এই এতটা স্টেজে কি করছে, রিটার্ন করছে, কারেক্ট? তো রিটার্নটা উঠে কোথাও তো যাবে, তো রিটার্নটা তো উঠে কোথাও তো যাবে। তাহলে এই রিটার্নের জিনিসটাকে প্রিন্ট করানোর জন্য আমাকে কি করতে হবে, একটা কনসোল ডট লগ এক্সট্রা লিখতে হবে, যাতে এই এন্টায়ার ফাংশনটা যেটা রিটার্ন করছে, দেখো এখানে ফাংশনটা এক্সিকিউট হচ্ছে, কিন্তু পুরো 4 ফাংশনটা এক্সিকিউট হওয়ার পরে কিছু রিটার্ন করছে, সেই রিটার্নটা কি, সেই রিটার্নটা হচ্ছে আমার এইটা। তো এই যে রিটার্নটা করছে তাকে আমি কি করছি, কনসোল ডট লগ। তাহলে আলটিমেটলি আমি যদি এখানে কনসোল ডট লগ না লিখি তাহলে এই ফাংশনটা জাস্ট নর্মাল এক্সিকিউট হচ্ছে, এক্সিকিউট হলো, তার মানে 62 নাম্বার লাইনে প্রিন্ট করলো, 63 হলো, 64 হলো, 65 গেল। বাট এই যে আলটিমেটলি রিটার্ন করছিল 63 থেকে 65 নাম্বার লাইনে, সেটাকে কি তুমি কোথাও স্টোর করেছো, বা সেটাকে কি তুমি ডিসপ্লে করানোর ট্রাই করছো? অবভিয়াসলি করছো না, কারেক্ট? সেটাকে তুমি ডিসপ্লে করানোর ট্রাই করছো না।
তাহলে ডিসপ্লে করানোর যদি তুমি ট্রাই না করো, তাহলে প্রথমবার যখন তুমি এই লাইনটাকে মানে নর্মাল ফাংশনটাকে এক্সিকিউট করছো, তখন কি হচ্ছে 3 প্রিন্ট হচ্ছে। বাট যখন তুমি এটাকে এক্সট্রা আরেকটা কি বলে দিলে যে না, আমি শুধু ডিসপ্লে করাবো না, আমি শুধু ফাংশনটাকে এক্সিকিউট করাবো না, এই ফাংশনটা যদি কিছু রিটার্ন করে আমি তাকেও কনসোল ডট লগ করাবো। তো এখানে কি হচ্ছে, ফাংশনটা নিজের মতো তো পুরোপুরি এক্সিকিউট হচ্ছে, আগেও হচ্ছিল, কিন্তু আগে যেহেতু তুমি কনসোল ডট লগ করোনি সেই জন্য এই রিটার্ন টাইপটা শো হচ্ছিল না। তো এখন দেখো রিটার্ন করে দিলে, রিটার্ন কে হচ্ছে, ফাংশন 5 রিটার্ন হচ্ছে। আর ফাংশন 5 যদি রিটার্ন হচ্ছে, তুমি কি বলছো যে কনসোল ডট লগ এই 4 ফাংশনটা যেটা রিটার্ন করছে সেটা। তাহলে এখানে ফাংশন 5ও উঠে অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়ে গেল। তাহলে এরপরে বলো, বুঝতে পারলে নাকি এখানেও স্টিল প্রবলেম হচ্ছে? বলো ইমন, বুঝতে পারলে নাকি স্টিল আরেকবার বলবো? না পারলাম। তীর্থ তুমি বুঝতে পারলে? বিকাশ, সৌরভ তোমরা? স্যার বুঝতে পেরেছি, বাট একটা আমার জাস্ট কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো, কোশ্চেন করো, যত ইচ্ছা কোশ্চেন করো, হ্যাঁ, কোনো ইস্যু না। আমি যখন 4টাকে কল করছি, ওটা তো ফার্স্ট এক্সিকিউট হওয়ার কথা, বাট 3টা কেন ফার্স্ট এক্সিকিউট হচ্ছে? 4ই তো এক্সিকিউট হচ্ছে না, দেখো 4ই তো এক্সিকিউট হচ্ছে। 4 এক্সিকিউট হচ্ছে, 4 এর মধ্যে তুমি পাস করেছো কাকে, 3 কে। 3টা একটা প্যারামিটার। হ্যাঁ, হ্যাঁ, তো 4টা যদি এক্সিকিউট না হয় তাহলে কি কখনো 3 এক্সিকিউট হতে পারবে? দেখো আগে সবার ফার্স্টে যখন তুমি 4 কে এক্সিকিউট করছো, ফাংশন কল উঠে কোথায় চলে গেল, এখানে চলে গেল, এই জায়গাটাই চলে এলো। তো এই জায়গাটায় যদি ফাংশন কল চলে আসে, তার মানে আমি এবারে 4 এর এক্সিকিউশন শুরু করব। আর 4 কি করছে, একটা আর্গুমেন্ট বা একটা ফাংশন অ্যাজ আ প্যারামিটার রিসিভ করছে, সেই প্যারামিটারটার মধ্যে আমি কি পাস করছি, 3টাকে পাস করছি। তাহলে 3 উঠে কোথায় চলে গেল, এখানে চলে গেল, কারেক্ট? এরপরে তুমি কি বলছো এটা। এরপরে ধরো তুমি কি বললে যে তোমার যে প্যারামস আছে তাকে এক্সিকিউট করে দিতে, তাহলে কি হবে জানো তো, তোমার প্রথমে প্যারামসের মধ্যে পুরো ফাংশন ডেফিনেশন এলো, তারপরে কি হচ্ছে, প্যারামস এক্সিকিউট হচ্ছে, মানে এখন কল উঠে কোথায় চলে গেল, এখন কল উঠে চলে গেল 3 এর কাছে। আর 3 কে তুমি কি বলছো, কনসোল ডট লক করে দিতে, সেই জন্য সেকেন্ড প্যারামিটারে কি মানে সেকেন্ড কনসোলে কি প্রিন্ট হচ্ছে, 3 প্রিন্ট হচ্ছে। ফার্স্টে পুরো ডেফিনেশন আসছে, পুরো এই ফাংশন 3টা আসছে। সেকেন্ডে তুমি কি বললে যে এই প্যারামটা কি এক্সিকিউট করে দিতে, এক্সিকিউট করে দিতে, তাহলে ফাংশন কল উঠে কোথায় চলে গেল, এর কাছে চলে গেল। আর এর কাছে গিয়ে কি দেখলো যে আমাকে নর্মাল শুধু কনসোল ডট লগে 3 প্রিন্ট করতে হবে, তাহলে আমি 3 প্রিন্ট করলাম। দেন এতটা অবধি যদি এর টাস্ক হয়ে গিয়ে থাকে, লাইন নাম্বার 64 এ এসে কি বলছে যে আমি একটা নিউ ফাংশন রিটার্ন করবো, সেই ফাংশনটা হচ্ছে ফাংশন 5। তাহলে আমি ফাংশন 5 কে রিটার্ন করলাম। আর আলটিমেটলি যখন এই পুরো 4 ফাংশনটা এক্সিকিউট হয়ে গেল, যেই রিটার্ন টাইপটা আছে সেই রিটার্নটা কে আমি কি করে দিচ্ছি, কনসোল করে দিচ্ছি, মানে প্রিন্ট করে দিচ্ছি। সেই জন্য লাস্টে এ আমার ফাংশন 5 কেও শো করছে। এবারে বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারলে? সৌরভ তোমার মাইক থেকে একটু আওয়াজ আসছে। হুম, বুঝতে পারলে বিকাশ? হ্যাঁ স্যার। কোনো ইস্যু? না। কুল। তীর্থ তুমি এই জায়গাটা বুঝতে পারলে? তাহলে যদি তোমাদেরকে বলা হয় যে হোয়াট ইজ ফার্স্ট ক্লাস ফাংশন ইন্টারভিউতে, তাহলে এটার অ্যান্সার তোমরা কি বলবে? তাহলে ফার্স্ট ক্লাস ফাংশন ইজ এ অ্যাবিলিটি ইন জাভাস্ক্রিপ্ট দ্যাট ইউজ টু প্রোভাইড ফাংশন ইন আ ভেরিয়েবল, মানে আমরা ফাংশনকে স্টোর করতে পারি একটা ভেরিয়েবলের মধ্যে, বা ফাংশন দ্যাট ইজ ইউজ টু অ্যাসাইন ইন আ ভেরিয়েবল, অর উই ক্যান পাস এ ফাংশন ইনসাইড অ্যানাদার ফাংশন, মানে একটা ফাংশনের ভেতরে আমরা একটা অন্য ফাংশনকে পাস করতে পারি, অর উই ক্যান রিটার্ন অ্যাজ আ ফাংশন, আমরা একটা ফাংশনকে রিটার্নও করতে পারি। তাহলে ওভার দিস অল ইজ নোন অ্যাজ ফার্স্ট ক্লাস ফাংশন। তো যদি এরপরে আমরা একটু টেকনিক্যাল ডেফিনেশনে যাই, তাহলে ফার্স্ট ক্লাস ফাংশন ইন জাভাস্ক্রিপ্ট, তাহলে এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট হ্যাভ ফার্স্ট ক্লাস ফাংশন, এসব তো কিছু না, এটা দেখি। A programming language used to say first class function when function in that language are treated like other variables, obviously variables এর মধ্যে স্টোর করতে পারছি। For example in such a language a function can be passed
অ্যাজ অ্যান আর্গুমেন্ট টু অ্যানাদার ফাংশন পাস করতে পারছি, অর ক্যান বি রিটার্ন বাই অ্যানাদার ফাংশন, আর অন্য কোনো ফাংশন থেকে আমরা রিটার্নও করতে পারছি। মানে একটা ফাংশনকে আমরা রিটার্নও করতে পারছি, একটা ফাংশনকে আমরা অন্য ফাংশনের মধ্যে পাসও করতে পারছি, আর একটা ফাংশনকে আমরা অ্যাজ এ ভেরিয়েবলের মধ্যে স্টোরও করতে পারছি। তাহলে এই অ্যাবিলিটিস গুলো যদি থাকে তাহলেই তাকে আমরা কি বলছি, ফার্স্ট ক্লাস ফাংশন। কারেক্ট? তো আই হোপ এইবারে তোমরা বুঝতে পারছো যে ফার্স্ট ক্লাস ফাংশন জিনিসটা কেন এতটা ইম্পর্টেন্ট। এখানে যদি তুমি ভালো করে দেখো, এই সে হ্যালোটার ভেতরে কি করছি আমরা, রিটার্ন করছি অন্য একটা ফাংশন। তাহলে রিটার্নিং আ ফাংশন, ঠিক আছে, এগেন রিটার্নিং আ ফাংশন হয়ে গেল পাসিং আ ফাংশন ইনটু অ্যান আর্গুমেন্ট সে হ্যালো। এরপরে ধরো আমি কি করছি, এই গ্রিটিংস এর মধ্যে আমি সে হ্যালোকে অ্যাজ আ আর্গুমেন্ট নেবো, বা হ্যালো মেসেজকে নেবো আর একটা নেম নেবো। তাহলে যখন আমি গ্রিটিংসকে কল করছি, এই সে হ্যালো ফাংশনটাকে অ্যাজ আ আর্গুমেন্ট আমরা পাস করে দিচ্ছি, সে হ্যালো ফাংশনটাকে অ্যাজ আ আর্গুমেন্ট পাস করে দিচ্ছি, যেটা এই হ্যালো মেসেজে রিসিভ হচ্ছে, আর একটা নর্মাল আমরা জাভাস্ক্রিপ্ট স্ট্রিং নিয়ে নিচ্ছি যেটাকে পাস করে দিচ্ছি। তাহলে ফাংশনকে আমরা কি করছি, আর্গুমেন্ট হিসেবে পাস করছি। লাস্টলি আমরা একটা ফাংশনকে কোনো ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইনও করতে পারছি। তাহলে অ্যাসাইনিং আ ফাংশন টু আ ভেরিয়েবল। তাহলে কনস্ট ফু এখানে একটা ফু বলে ভেরিয়েবল বানিয়েছে, এই ভেরিয়েবলটার মধ্যে কি স্টোর করছে, একটা ফাংশন স্টোর করছে। সেই ফাংশনটা কিরকম টাইপের, একটা অ্যারো ফাংশন। তাহলে এই তিনটে জিনিস যদি তুমি করতে পারো তাহলেই তোমার ফাংশনকে কি বলা হচ্ছে, ফার্স্ট ক্লাস ফাংশন। তো আই হোপ গোটা জিনিসটাকে সামারাইজ করে এরপরে তোমরা ইজিলি বুঝতে পারছো যে ফার্স্ট ক্লাস ফাংশনের মধ্যে কি কি অ্যাবিলিটিস থাকতে পারে। অ্যাসাইন করতে পারবে তুমি কোনো ফাংশনকে একটা ভেরিয়েবলের মধ্যে, তুমি ফাংশনকে পাস করতে পারবে অ্যাজ এ আর্গুমেন্ট, আর তুমি ফাংশনকে রিটার্নও করতে পারবে। সেই জন্য আজকের লেকচারে পার্টিকুলারলি আমরা কি দেখলাম, এই জিনিসগুলো দেখলাম, যেখানে আমরা ফাংশনের সেভারাল কাইন্ড অফ ইউজ দেখলাম, আর কিছু এক্সট্রা জিনিসও পড়লাম, যেরকম ফাংশন স্টেটমেন্ট, ফাংশন এক্সপ্রেশন, অ্যানোনিমাস ফাংশন, তারপরে নেমড ফাংশন এক্সপ্রেশন, এই জাতীয় জিনিসগুলো। তো ইন্টারভিউ পার্সপেক্টিভে তোমাদের এই জিনিসটা কমপ্লিট হয়ে গেল। এগেন আগেও বলেছিলাম যে আমরা ফাংশনের ব্যাপারে আবার পরে আসবো, এরকম সেম ওয়েতে আমরা অবজেক্ট নিয়েও ইন ডিটেলস ইন ডেপথ আরো একটা অন্য লেকচারে কভার করব। ঠিক আছে? তো আগে যেগুলো হয়ে গেছিল ওগুলো ছিল তোমাদের বেসিক্স, ইন্টারমিডিয়েট। এখন তোমরা যত যাচ্ছ সেগুলো নিয়ে আরো ডিপ ডাইভ করছো, আর ইভেনচুয়ালি যত তোমরা এই ডিপ ডাইভটা করবে তত তোমাদের জাভাস্ক্রিপ্টের প্রতি যেই নলেজ, যেই ডেপথ, সেটা আরো ইনক্রিজ করবে। তো আই হোপ এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো।